সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে লেকচার 11। আমরা যে লেকচারটি রেখেছিলাম, প্রথম 10টি লেকচারের উপরে কিছু অ্যাসাইনমেন্ট আকৃতির একটি লেকচার রেখেছিলাম। আমরা এখন সেই লেকচারটি নিয়ে এখানে আলোচনা করব। তোমাদের কাছে অলরেডি লেকচার শিটটি আছে, সবাইকে বলছি কাগজ কলম নিয়ে তোমরা রেডি হও। আমরা আজকে প্রথমত যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটি হচ্ছে লেকচার শিটের দ্বিতীয় পেজে দেখো কিছু উদ্দীপক আছে। আমি প্রথম উদ্দীপকটি নিয়ে এখানে প্রথমত আলোচনা করব। উদ্দীপকের এখানে গ এবং ঘয়ের প্রশ্ন আছে। আমাদের কাজ হচ্ছে আমরা গ এবং ঘয়ের প্রশ্ন এটি নিয়ে অ্যাকচুয়ালি এখানে আলোচনা করব। শিক্ষার্থীরা দেখো, প্রথম উদ্দীপকটির দিকে একটু তাকাও। প্রাসঙ্গিকভাবে বলে রাখি, যদি কারো কোনো কোশ্চেন কেউ যদি কোনো বিষয়ে জানতে চাও অবশ্যই তোমরা প্রশ্ন করবে। প্রথম যে উদ্দীপকটি আছে, আমরা যদি উদ্দীপকটির দিকে তাকাই, দেখো এখানে উদ্দীপকের মধ্যে 1, 2, 3, 4টি কক্ষপথ দেওয়া আছে। উদ্দীপকের মধ্যে 4টি কক্ষপথ দেওয়া আছে, আর ভিতরে যে অংশটা সেটা হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ এটি বোরের পরমাণু মডেল অনুযায়ী অঙ্কন করা হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো অবশ্যই আমাকে জানাবে যে স্যার প্রবলেম হচ্ছে, আর সাথে সাথে আমি সেই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। যদি লেখা বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে। তো যেটি বলছিলাম, শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমার প্রথম যে প্রশ্নটি ছিল, প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের প্রদর্শিত সর্ববহিস্থ শক্তিস্তরের কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করো। ঠিক আছে, উদ্দীপকের প্রদর্শিত সর্ববহিস্থ শক্তিস্তরের কোয়ান্টাম সংখ্যার মান হিসেব করে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করো, এটি ছিল আমার প্রশ্নটি। তো এখানে দেখো, আমার সর্ববহিস্থ শক্তিস্তর হচ্ছে n শক্তিস্তর। বোরের ধারণা অনুযায়ী কে এল এম এন, অর্থাৎ n হচ্ছে চতুর্থ কক্ষপথ। তাহলে প্রশ্নটিতে আমার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা জানতে চেয়েছে। আমরা এই ধরনের প্রশ্ন এর আগেও দেখেছিলাম। সো এটির উত্তর কিভাবে হবে সেই বিষয়টিতে আমি এখন যাচ্ছি। খেয়াল করো শিক্ষার্থীরা, প্রশ্নটির উত্তর আনসার করার সময় আমাকে যে কাজটি করতে হবে, তোমরা সবসময় মনে রাখবে যে কোনো একটি প্রশ্নের মধ্যে জ্ঞান এবং অনুধাবন থাকে প্রয়োগ কিংবা উচ্চতর দক্ষতার প্রশ্নগুলোতে। কাজেই তোমাকে এই বিষয়টিতে ক্লিয়ার থাকতে হবে। জ্ঞান এবং অনুধাবনের অংশটি তোমার ফিল আপ হচ্ছে কিনা সেই বিষয়টি ক্লিয়ার থাকতে হবে। শিক্ষার্থীরা দেখো, উদ্দীপকের সর্ববহিস্থ শক্তিস্তর হচ্ছে n। আমি উদ্দীপকটি এঁকেছি, এটি হচ্ছে n। বোরের ধারণা মতে nতম শক্তিস্তরের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা ছোট হাতের n ইকুয়াল টু হবে 4। ঠিক আছে, তাহলে দেখো 1, 2, 3, 4, ছোট হাতের n হচ্ছে 4। যখন ছোট হাতের n 4 হয় তখন তার জন্য আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান পেয়ে থাকি 0, 1, 2 এবং 3। কারণ আমরা জানি যে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 থেকে শুরু হয় এবং n-1 এ গিয়ে শেষ হয়। তাহলে n equal to 4 এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0, 1, 2 এবং 3। এবার l এর প্রত্যেকটি মানের জন্য আমাকে আলাদা আলাদা করে
এম এর মান বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান বের করতে হবে। খেয়াল করো, যখন এল 0 হয় তখন ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম ইকুয়াল টু হবে 0। যদি এল 1 হয় তাহলে এম হবে -1, 0, +1। এম এর মান কিভাবে বের করতে হয়? -L থেকে শুরু হয়। তাহলে এল এর মান 1 মানে -L মানে হচ্ছে -1, 1 করে বাড়বে। তাহলে -1 এর সাথে 0 যোগ হবে, 1 যোগ হবে, যোগ করলে হয় 0। আবার সেই শূন্যের সাথে আবার 1 যোগ করলে হয় +1। রেঞ্জটা কতটুকু হবে? +L পর্যন্ত। তার মানে +1 এর পরে আর আমরা +2 এটি লিখতে পারবো না। ঠিক আছে শিক্ষার্থীরা? একইভাবে L = 2 হলে M এর মান হচ্ছে -2, -1, 0, +1 এবং +2। ঠিক একইভাবে L এর মান 3 হলে M এর মান হবে -3, -2, -1, 0, +1, +2, +3। অর্থাৎ আমরা এক্ষেত্রে প্রত্যেকটি L এর জন্য আমরা এক বা একাধিক M এর মান পেয়ে থাকি। এবার খেয়াল করো, M এর প্রত্যেকটি মান একটি করে অরবিটালকে নির্দেশ করে। আমরা এখানে কি বলছি? M এর প্রত্যেকটি মান একটি করে অরবিটালকে নির্দেশ করে। অতএব মোট অরবিটাল সংখ্যা হচ্ছে এখানে একটি, এখানে 1, 2, 3টি +3, এখানে 1, 2, 3, 4, 5 5টি +5, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 7টি। তাহলে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে 16। 1 যোগ 3 যোগ 5 যোগ 7। আমরা জানি একটি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2টি। সুতরাং 16টি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 32টি। অর্থাৎ উদ্দীপকের nতম কক্ষপথে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। প্রশ্নে কিন্তু জানতে চেয়েছে কতটি ইলেকট্রন থাকতে পারে। এক্ষেত্রে প্রশ্নটা যেহেতু 3 মার্কসের, তোমরা মনে রাখবে 3 মার্কসের প্রশ্নের প্রথমে হচ্ছে জ্ঞানের জন্য একটি মার্কস বরাদ্দ থাকে। তাহলে তুমি যখন এই প্রথম অংশটি লিখবে, অর্থাৎ উদ্দীপকের সর্ববহিস্থ শক্তিস্তর n, বোরের ধারণা মতে nতম শক্তিস্তরের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা ছোট হাতের n = 4, এই এতটুকু পর্যন্ত লিখলে তুমি জ্ঞানের 1 নম্বর পাবে। পরবর্তীতে তুমি n = 4 থেকে L এবং M বের করে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে এটা বের করলে আরও 2 নাম্বার পাবে। এভাবে আমরা টোটাল 3 মার্কস পেতে পারি। শিক্ষার্থীরা খেয়াল রাখবে, এই ধরনের প্রশ্ন আলোচনার সময় তোমাকে অবশ্যই সেগমেন্ট অনুযায়ী সব কিছু লিখতে হবে ফুল মার্কস পাওয়ার জন্য। আমরা অনেক সময় জিনিসগুলো জানার পরেও সেগমেন্ট অনুযায়ী না লিখতে পারার কারণে আমাদের নাম্বার কমে যায়। তো তোমাদের মধ্যে একজন লিখেছিল লেখা বোঝা যায় না। এখন কি লেখা বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা? যদি হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও। আমার এখানে আরেকটি মোবাইল আছে, আমি আরেকটি মোবাইলে দেখতে পাচ্ছি লেখা স্পষ্ট আছে। সো তারপরেও তোমাদের কমেন্ট আশা করছি। তাহলে আমরা প্রথম প্রশ্নটি বুঝলাম। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটির দিকে যদি চলে যাই, দ্বিতীয় প্রশ্নটি কি ছিল? দ্বিতীয় প্রশ্নটি ছিল যে, আমরা একটু প্রশ্নটির দিকে আবার তাকাই। শিক্ষার্থীরা খেয়াল করো, উদ্দীপকের প্রদর্শিত চিত্রে ইলেকট্রনটির অরবিটাল ধাপান্তরকালে বিকিরিত শক্তির পরিমাণ এবং তরঙ্গ দৈর্ঘ্য গণনা করো। তাহলে দুইটা জিনিস জানতে চাওয়া হয়েছে, একটা হচ্ছে শক্তির পরিমাণ আর একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর কখন? ধাপান্তরকালে বিকিরিত শক্তি। তার মানে প্রশ্নে যেহেতু বিকিরিত শক্তির কথা বলা হয়েছে, তাই বুঝতে হবে যে উত্তেজিত ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তখনই আমরা
বিকিরিত শক্তি কথাটা বলতে পারি। একটি প্রশ্ন পড়ার সময় তোমার মূল ফোকাস পয়েন্টটা কোথায় সেটা তোমাকে জানতে হবে। তাহলে এখানে বিকিরিত শক্তি জানতে চেয়েছে, তার মানে উত্তেজিত ইলেকট্রন যখন নিম্নতর শক্তি স্তরে চলে আসবে। এখন এখানে দেখো এম থেকে অর্থাৎ তৃতীয় কক্ষপথ থেকে ইলেকট্রন জাম্প করে চতুর্থ কক্ষপথে গিয়েছে, আবার চতুর্থ কক্ষপথ থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে তৃতীয় কক্ষপথে চলে আসছে। তার মানে আমার প্রশ্ন অনুযায়ী চতুর্থ কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে আসার সময় তার কি পরিমাণ শক্তির বিকিরণ হলো এই জিনিসটি এখানে আলোচনা করতে হবে। তাহলে আমরা একটু আলোচনায় চলে যাই। দেখো, উদ্দীপকের ইলেকট্রনটি তৃতীয় কক্ষপথ হতে শক্তি শোষণ করে চতুর্থ কক্ষপথে গমন করে, অতঃপর এটি আবার চতুর্থ কক্ষপথ হতে শক্তি বিকিরণ করে তৃতীয় কক্ষপথে ফিরে আসে। অর্থাৎ এই ক্ষেত্রে n1 = 3 এবং n2 = 4। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে n1 এবং n2 এর মান বের করার সময় আমাদেরকে n1টা ছোট মান নিতে হবে এবং n2টা বড় মান নিতে হবে। তাহলে এই যে প্রথম এই 5টি লাইন লিখলে তোমার জ্ঞানের জন্য এখানে 1 নাম্বার পাবে। আচ্ছা, এবং এটি মনে রাখতে হবে, এই কথাটি অবশ্যই লিখতে হবে, এটি চতুর্থ কক্ষপথ হতে শক্তি বিকিরণ করে, এই শক্তি বিকিরণ করে কথাটি অবশ্যই তোমাকে এখানে মেনশন করতে হবে। এবার দেখো, রিডবার্গ সমীকরণ অনুযায়ী আমরা যদি দেখি তাহলে সমীকরণটি লিখবে 1/λ = RH × 1/n1² মাইনাস 1/n2² × z²। তোমরা সবাই জানো এই সূত্রটি লেখার জন্য তুমি আরও একটি নাম্বার পাবে। খেয়াল করো, সাইড নোট আমি লিখেছি রিডবার্গ ধ্রুবক RH = 109678 পার সেন্টিমিটার। ধরি প্রোটন সংখ্যা z = 1। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যদি প্রশ্নে পরমাণুর কথা উল্লেখ না থাকে তাহলে আমরা z = 1 ধরে নিব। তরঙ্গ দৈর্ঘ্য λ = what? তাহলে দেখো, আমি এখানে সূত্রের মধ্যে n1, n2, z এবং RH এর মানটি বসিয়ে দিলাম। আমরা কিন্তু এটি সিজিএস এককে করছি যেহেতু এখানে পার সেন্টিমিটারে আছে। তাহলে 1/λ মান এখানে ক্যালকুলেশন করলে আসে 5331.57 পার সেন্টিমিটার। এটা কিন্তু 1/λ, তাহলে পার সেন্টিমিটার হবে। সুতরাং ল্যামডা করলে এটাকে 1/, করতে হবে। 1/, করার পরে যে মানটি এসছে তাকে আমি 10⁷ দিয়ে সরাসরি গুণ করে রেজাল্টটা লিখে দিয়েছি। খেয়াল করো, আমরা কিন্তু ল্যামডার মানটা এখানে ন্যানোমিটারে লিখেছি। তুমি যদি মানটি সেন্টিমিটারে রাখতে চাও তাহলেও হবে, কিন্তু সাধারণত আমরা ল্যামডার মানটি ন্যানোমিটারে লিখে থাকি। আচ্ছা, এবার আমরা একটু নিচের দিকে তাকাই। তাহলে এটি ছিল একটি অংশ। তাহলে তুমি খেয়াল করো, এই প্রথম বাংলা কথাটি লেখার জন্য 1 মার্কস পাবে, এই ইকুয়েশনটি লেখার জন্য 1 মার্কস পাবে 2, এই ল্যামডা বের করার জন্য 1 মার্কস পাবে 3, এরপরে এনার্জি বের করার জন্য আরও 1 নম্বর পাবে। তাহলে বিকিরিত শক্তির পরিমাণ হবে E = hc/λ। এক্ষেত্রে প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে h = দেখো আমরা এটা সিজিএস এককে করছি, আর্গ সেকেন্ড সিজিএস এককে। তুমি চাইলে কিন্তু এটি এসআই এককেও করতে পারো। আলোর বেগ সিজিএস এককে লিখলাম। আর এখানে আমি যে 1/λটা পেয়েছিলাম সেই 1/λর মানটা আমি সরাসরি এখানে লিখে দিয়েছি এই কারণে যে আমি এইচসির সাথে 1/λ এখানে গুণ অবস্থায় আছে, তাই আমি 1/λটা সরাসরি লিখে দিলাম এবং এটি সিজিএস এককে। শিক্ষার্থীরা, ক্যালকুলেটরে চাপ দিলে এই মানটি আসে এত। যেহেতু সিজিএস এককে মানগুলো লিখেছি তাই এনার্জির ক্ষেত্রে এখানে মানটা হবে আর্গ, যেটা শক্তির সিজিএস একক। তুমি চাইলে পরবর্তীতে এটিকে জুলে নিতে পারো। সম্পর্কটা নিশ্চয়ই মনে আছে, 1 জুল সমান হচ্ছে 10⁷ আর্গ। ঠিক আছে, এইভাবে আমরা
শক্তির মানটি বের করতে পারি। এই ধরনের অঙ্কগুলো করতে গেলে শিক্ষার্থীরা প্রথমত যেই জিনিসটি ভুল করে সেটি হচ্ছে এককগুলোর মধ্যে সমন্বয় করতে গিয়ে অনেকের প্রবলেম হয়ে যায়। তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে সিজিএস এককের দূরত্বের একক সেন্টিমিটার আর এসআই এককের দূরত্বের একক হচ্ছে মিটার। ন্যানোমিটার কিংবা অ্যাংস্টন এগুলো কিন্তু কোনো নির্দিষ্ট একক নয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট সিজিএস কিংবা এসআই একক নয়। এগুলো আমরা প্রচলিত একক হিসেবে ব্যবহার করে থাকি। আর শক্তির একক হচ্ছে এসআই এককে জুল, সিজিএস এককে হচ্ছে আর্ক। ঠিক আছে, তো এই ছিল আমার প্রথম উদ্দীপকটি নিয়ে আলোচনা। এবার আমরা একটু দ্বিতীয় উদ্দীপকটির দিকে চলে যাই। খেয়াল করো দ্বিতীয় উদ্দীপকটিতে কি বলা হয়েছে। বলা হয়েছে যে 2 নং পরমাণু মডেলের ইলেকট্রনের কক্ষপথ স্থানান্তরে বিকিরিত শক্তি 2.32 × 10⁻⁻18 জুল হলে ওই বিকিরিত শক্তির রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তাহলে 2 নং পরমাণু মডেলটি যখন বলা হলো তখন আমরা একটু দেখি এই মডেলটি কোন মডেল। দেখো, যেহেতু এখানে শক্তির শোষণ এবং বিকিরণের একটি কনসেপ্ট দেওয়া আছে, তার মানে এটি হচ্ছে বোরের পরমাণু মডেল। তাহলে এখন এখানে জানতে চাচ্ছে যে বিকিরিত শক্তি এত জুল হলে শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে এটি কিন্তু খুবই সহজ একটি প্রশ্ন ছিল, তরঙ্গ দৈর্ঘ্য জানতে চাচ্ছে। তাহলে দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ফিরে আসবে। তাহলে আমরা চলে যাই, উত্তরটিতে চলে যাই। খেয়াল করো, খুবই সহজ প্রশ্ন। দেখো, আমরা আনসারটির দিকে একটু তাকাই। প্রশ্ন মতে, এটা ছিল প্রশ্নটা, উদ্দীপক মতে বিকিরিত শক্তি হচ্ছে 2.32 × 10⁻⁻18 জুল। তাহলে দ্বিতীয় কক্ষপথ হতে ইলেকট্রন শক্তি বিকিরণ করে প্রথম কক্ষপথে ফিরে আসার সময় ইলেকট্রন কর্তৃক যে পরিমাণ শক্তি নির্গত হয় তাই বিকিরিত শক্তি। এই কথাটা লিখলে তুমি 1 নাম্বার পাবে। দ্বিতীয় কক্ষপথ হতে ইলেকট্রন শক্তি বিকিরণ করে প্রথম কক্ষপথে ফিরে আসার সময়, 2 থেকে 1-এ ফিরে আসার সময় যে পরিমাণ শক্তি নির্গত হয় তাই বিকিরিত শক্তি। সবসময় মনে রাখবে 3 নাম্বার বা 4 নাম্বারের প্রশ্নে জ্ঞানের জন্য 1টি নাম্বার বরাদ্দ থাকে। এখন আমরা জানি E = hc/λ। তাহলে দেখো, এখানে h এর মানটা আমি SI এককে লিখেছি। শিক্ষার্থীরা দেখো, এটি কিন্তু SI এককে আমি করেছি অঙ্কটিতে। তুমি চাইলে সিজিএসও করতে পারো। তাহলে এত জুল সেকেন্ড, আলোর বেগ SI এককে লেখা হয়েছে। তরঙ্গ দৈর্ঘ্য কত, আমি এটা এসআইতে করার একটা কারণ হচ্ছে এনার্জির মানটা প্রশ্নে এসআই এককে দেওয়া ছিল। তাহলে আমরা E = hc/λ, এই সূত্রের মধ্যে ল্যামডা ছাড়া বাকি 3টা মান জানি। তাহলে ল্যামডার মানটা মিটারে বের হবে। এই মিটারের মানটাকে আমি পরবর্তীতে 1 × 10⁹ দিয়ে গুণ দিয়ে ন্যানোমিটারে নিয়ে গিয়েছি। সাধারণত সবসময় তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা অ্যাংস্ট্রম বা ন্যানোমিটারে বের করে থাকি। ঠিক আছে, এটি হচ্ছে বিষয়। তরঙ্গ দৈর্ঘ্য এসআই এককে করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য তুমি এসআই এককে রাখতে পারবে, কিন্তু তুমি চাইলে তরঙ্গ দৈর্ঘ্যটাকে ন্যানোমিটার কিংবা অ্যাংস্ট্রমে পরবর্তীতে নিতে পারো। এইখানে জাস্ট এই কথাটি মেনশন করা হয়েছে। ওকে, সো আমরা বিষয়টি বুঝতে পারলাম। এখন ঘয়ে যে প্রশ্নটি দেওয়া ছিল, তোমরা একটু শীটটি হাতের কাছে রাখো, তাহলে আমার জন্য সুবিধা হবে। বলা ছিল মডেল 1 এবং মডেল 2 এর মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য। কোনটি অধিক গ্রহণযোগ্য জিনিসটি ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছিল। দেখো, এই প্রশ্নটির মধ্যে একটু জটিলতা করা হয়েছে। মডেল 2 থেকে বোঝা যাচ্ছিল শক্তির শোষণ এবং বিকিরণ হয়, তার মানে এটি বোরের মডেল। তো মডেল 1টা সিম্পলি এভাবে দেওয়া ছিল,
এখন এইখান থেকে ঠিক আসলে বোঝা যাচ্ছে না যে এখানে কি হয়েছে, অর্থাৎ এখানে কি শক্তির কোনো শোষণ বা বিকিরণ হয়েছে? না, হয়নি। এখানে যেহেতু কোনো শক্তির শোষণ বা বিকিরণ হয়নি, যদিও বৃত্তাকারভাবে একটি কক্ষপথ দেখানো হয়েছে, বাট আমরা এটাকে রাদারফোর্ড ধরে নিব। কেন ধরে নিব? কারণ অলরেডি মডেল 2টা বোরের পরমাণু মডেল, বোঝাই যাচ্ছে শোষণ এবং বিকিরণ থেকে। আর মডেল 1-এর মধ্যে ইলেকট্রনের অবস্থান সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা নেই। যেহেতু সুস্পষ্ট কোনো ধারণা নেই, তাই আমরা এটিকে ধরে নিব যে এটি হচ্ছে কে, রাদারফোর্ডের পরমাণু মডেল। কারণ এছাড়া আমাদের হাতে তো আর কোনো অপশন নেই। এটা তো দ্য ব্রোগলিরও হবে না। দ্য ব্রোগলির হতে হলে সেটা কি ঢেউয়ের মতো তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করার কথা ছিল, সো সেটি হচ্ছে না। তো আমরা যেহেতু ব্রোগলি, বোর, রাদারফোর্ড এই তিনটেই বেসিক্যালি পড়েছি, আর যেটা থমসন আছে সেটা তো বাদ, সেটা তো হিসাবের মধ্যেই আসবে না, কাজেই আমরা এটাকে রাদারফোর্ড ধরে নেব। তো এই জায়গাতেই তোমাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো ঠিক আছে, তাহলে আমরা এখন প্রশ্নটিতে যাই। দেখো, প্রথমে দেখো কি লিখেছি। উদ্দীপকের পরমাণু মডেল 1 দ্বারা রাদারফোর্ড পরমাণু মডেল এবং মডেল 2 দ্বারা যেহেতু শক্তির শোষণ ও বিকিরণ বোঝাচ্ছে, তাই এটি বোরের পরমাণু মডেলকে নির্দেশ করে। এক্ষেত্রে বোরের পরমাণু মডেলটি অধিক গ্রহণযোগ্য, এর কারণসমূহ নিম্নরূপ। তাহলে শিক্ষার্থীরা, তুমি এই এতটুকু লেখার জন্য 2 নাম্বার পাবে। প্রথমত, বোরের মডেল রাদারফোর্ড মডেল নির্দেশ করে একটুক লেখার জন্য পাবে 1। পরবর্তীতে বোরের পরমাণু মডেলটি অধিক গ্রহণযোগ্য, এটা বলার কারণে আরও 1 নাম্বার পাবে, অর্থাৎ মোট 2 নাম্বার পাবে। তবে শিক্ষক যদি একটু কড়া হন, তাহলে এই জায়গায় তোমাকে টোটাল 1 নাম্বারও দিতে পারেন। এটা শিক্ষকের স্বাধীনতা। এখন কেন বোরের মডেলটি অধিক গ্রহণযোগ্য তার ব্যাখ্যাগুলো যখন তুমি বলবে, সেই ব্যাখ্যাগুলো বলার কারণে তুমি সেখানে বাকি নাম্বারগুলো পাবে। আমরা একটু তাকাই ব্যাখ্যার দিকে। দেখো, ব্যাখ্যার দিকে তাকালে আমরা দেখতে পাই, আমি বেশ কিছু কারণ বলেছি, একটু খেয়াল করো। রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে কিভাবে প্রদক্ষিণ করে তা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। ফলে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্ব অনুযায়ী চার্জিত কণা, খেয়াল করো, চার্জিত বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকলে এটি শক্তি বিকিরণ করার মাধ্যমে এর পরিধি ছোট হওয়ার কথা। এটি ম্যাক্সওয়েলের বক্তব্য। যেহেতু রাদারফোর্ড মডেলে বলা হয়নি ইলেকট্রন কোথায় থাকে, তাই চার্জিত কণা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকলে এটি শক্তি বিকিরণ করার মাধ্যমে এর পরিধি ছোট হওয়ার কথা, এবং এক সময় ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা। এটা আমরা দেখেছিলাম যে ম্যাক্সওয়েলের কথাটিকে যদি আমরা রাইট ধরি, তাহলে ইলেকট্রন এভাবে ঘুরতে ঘুরতে শক্তি বিকিরণ করে একসময় নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা। কিন্তু বাস্তবে এ ধরনের ঘটনা ঘটে না। তাই বিজ্ঞানী বোর প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের কোয়ান্টাইজেশন ধারণাকে কাজে লাগিয়ে বললেন, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন কিছু বৃত্তাকার অনুমোদিত কক্ষপথে, আমি আবার বলছি, আবার বলছি, খেয়াল করো, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের কোয়ান্টাইজেশন ধারণাকে কাজে লাগিয়ে বললেন, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন কিছু বৃত্তাকার অনুমোদিত কক্ষপথে অবস্থান করতে পারে। এসব কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উত্তেজিত অবস্থানে উচ্চতর কোনো অনুমোদিত কক্ষপথে গমন করতে পারে।
ঠিক আছে, অর্থাৎ সে কিছু বৃত্তাকার কক্ষপথে থাকবে এবং ইলেকট্রন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উত্তেজিত অবস্থায় উচ্চতর কোনো অনুমোদিত কক্ষপথে গমন করতে পারে। আবার উত্তেজিত ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে নিম্নতর কোনো কক্ষপথে গমন করতে পারে, তবে ইলেকট্রন কখনোই দুই কক্ষপথের মাঝখানে অবস্থান করবে না। এই কথাটি বিজ্ঞানী বোর বলেছেন। তাহলে এই যে অনুমোদিত কক্ষপথের যে ধারণাটি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের কোয়ান্টাইজেশন ধারণা থেকে এনেছেন, এটি আনার মাধ্যমে ইলেকট্রনের অবস্থান কোথায় তা সুনির্দিষ্ট করা হয়েছে। এসব কক্ষপথকে উনি স্থির কক্ষপথ নামকরণ করেন। পাশাপাশি ক্লাসিক্যাল মেকানিক্সের ধারণা অনুযায়ী ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্ব পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও মতামত দিলেন। ঠিক আছে, এভাবে উনি এটা মতামত দিলেন যে এটা হবে না, এটা কোয়ান্টাম তত্ত্ব দিয়ে আমাদেরকে কি করতে হবে, চিন্তা করতে হবে বা ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ বৃত্তাকার পথে ঘূর্ণায়মান ইলেকট্রন কখনোই নিউক্লিয়াসে পতিত হবে না, কখনোই সে নিউক্লিয়াসে পতিত হবে না, এই ধারণাটি উনি ক্লারিফাই করলেন। নাম্বার 2, বোরের পরমাণু মডেল দ্বারা এনতম বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের নিউক্লিয়াস হতে কক্ষপথটির দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ, ইলেকট্রনের বেগ এবং শক্তির রাশিমালা নির্ণয় করা যায়। এটি রাদারফোর্ড মডেল দ্বারা সম্ভব নয়। তাহলে আমি কেন অধিক গ্রহণযোগ্য সেই ব্যাখ্যাগুলো এখানে দিতে হবে। এটি একটু বর্ণনামূলক প্রশ্ন, কিন্তু এভাবে সাজিয়ে লিখতে হবে। শিক্ষার্থীরা, আমি ক্লাস শেষে এই যে প্রশ্ন দুটি লিখেছি তার স্ক্রিনশট কমেন্ট সেকশানে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে এটি নিজেরা খাতায় লিখে নিতে পারবে। 3 নম্বরে বলা হচ্ছে বোর পরমাণু, 3 নম্বরটা দেখো, বোর পরমাণু মডেল দ্বারা শক্তির শোষণ এবং বিকিরণ হতে ইলেকট্রনের বর্ণালীর প্রাথমিক ধারণা পাওয়া যায়। বর্ণালীর প্রাথমিক ধারণাটা আমি এখানে পেতে পারি। আবারও বলছি, প্রাথমিক ধারণা অর্থাৎ সূক্ষ্ম বর্ণালীর ধারণা কিন্তু উনি দিতে পারেনি, যেটি পরবর্তীতে সমারফিল্ড দিয়েছিলেন। তাই আমরা এখানে বলেছি প্রাথমিক ধারণা পাওয়া যায়, যা রাদারফোর্ড মডেল দ্বারা সম্ভব নয় বা অসম্ভব। 4 নম্বরে দেখো, নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যার মান হচ্ছে এমভিআর, ইকুয়াল টু হচ্ছে nh/2π, যেখানে n এর মান 1, 2, 3 ইত্যাদি। এটি বোরের পরমাণু মডেলের ধারণায় জানা যায়। রাদারফোর্ড পরমাণু মডেলে এটি নিয়ে কোনো বক্তব্য দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, রাদারফোর্ড কিন্তু কৌণিক ভরবেগ নিয়ে কোনো বক্তব্য দেয়নি। 5 নম্বর পয়েন্টটা দেখো, রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌর মডেলের সাথে তুলনা করেছেন, যা অগ্রহণযোগ্য। কেন? কেননা ইলেকট্রন এবং প্রোটন চার্জযুক্ত, কিন্তু গ্রহসমূহ কিংবা সূর্য চার্জ নিরপেক্ষ। বোর এই ধরনের ভুল তথ্য সমর্থন করেননি। ঠিক আছে, এই ধরনের ভুল তথ্যকে কিন্তু বোর সমর্থন করেনি। তাহলে দেখো, আমি টোটাল 5টা পয়েন্টের মধ্যে সবগুলো বিষয়কেই নিয়ে এসেছি। এইভাবে বিস্তারিতভাবে লিখে এই প্রশ্নটির আনসার করলে তুমি ফুল মার্কস পাবে। উপরের আলোচনায় এটি প্রমাণিত হয় যে বোরের পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেল অপেক্ষা অধিক গ্রহণযোগ্য। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে 2টি উদ্দীপক নিয়ে এখানে আলোচনা করলাম। তো তোমরা এখন যে কাজটি করবে, এই উদ্দীপকগুলোর উপর যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে কিংবা অন্য কোনো প্রশ্ন যদি থাকে, সেটি তোমরা আমাকে জুম ক্লাসে জিজ্ঞেস করবে। আমি 5 মিনিট পরেই জুমের ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে তোমরা সে আগের মতোই পাসওয়ার্ড দিয়ে জুমে ঢুকবে। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।